SSD অফিসিয়াল। আজকের গল্পটি যদি কেউ 1 সেকেন্ড টেনে দেখো তাহলে তার নামে 502 ধারায় রসমালাই মামলা হবে, বুঝছো? তো গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকো, গল্পটি অনেক সুন্দর হবে। 5 বছর আগে পাত্রী দেখতে গিয়ে রিজেক্ট করে দেয় সেই পাত্রীটির সামনেই আমি বসে আছি। এই অফিসের এত বড় একটা পোস্টে এখন মেয়েটি আছে, এটা অবিশ্বাস্য। চেনা চেনা লাগলেও মনে করতে পারছিলাম না। কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে এক টুকরো বাঁকা হাসি দিয়ে এক সময় সে নিজেই কথা বলতে শুরু করলো। চিনতে পেরেছেন আমাকে মারুফ সাহেব? আমি না চিনতে পেরে তাকিয়ে রইলাম, তবে মনে মনে খুশি হলাম এই ভেবে আমি না চিনলেও আমাকে তো চিনে, নিশ্চয়ই আমার ইনকাম ট্যাক্সের ঝামেলাটা বাধামুক্তভাবে সমাধান হয়ে যাবে। কিন্তু হৃৎপিণ্ড খুলে পড়ে যাওয়ার উপক্রম হলো যখন শুনলাম পাত্রী দেখতে গিয়ে তাকে এবং তার পরিবারকে অপমান করে এসেছিলাম, তাও 5 বছর আগে। মারুফ সাহেব, আপনি যেমন অনেক পাত্রী দেখেছেন, মনের মতো পাত্রী পাচ্ছিলেন না, তাই এতজনের ভিড়ে আমাকে মনে নেই। আবার আমাকেও বারবার পাত্রপক্ষের সামনে বসতে হয়েছে আমাকে পছন্দ না হওয়ার কারণে। স্বাভাবিকভাবে আপনাকে আমার মনে থাকার কথা নয়। সেদিন আপনারা যে অপমান করেছিলেন সেজন্যই হয়তো আলাদাভাবে আপনাকে ভুলতে পারিনি। দেখতে এসে পছন্দ নাই হতে পারে, ভদ্রভাবে পরে জানিয়ে দিলেই হতো পছন্দ হয়নি। কিন্তু সামনাসামনি যেভাবে কথাগুলো বলেছিলেন সেগুলো মনের মধ্যে গেঁথে গিয়েছিল সুচালো তীরের মতো। এবার আমার সব কিছুই মনে পড়ে গেল। আমি মাথা নিচু করে বসে রইলাম। বলেছিলেন মেকআপ করে ছবি তুলে আমাদেরকে দেখিয়ে এখন এমন কালো পাত্রী দেখাতে আনা হয়েছে, এটা খুবই অন্যায় হয়েছে। আপনারা আমাদের সঙ্গে জোট চুরি করেছেন, মূল্যবান সময় নষ্ট করেছেন। এমন কালো মেয়েকে কে বিয়ে করবে? যেই রকম মেয়ে সেই কোয়ালিটির ছেলে আনতে বলবেন ঘটককে। মনে পড়েছে মারুফ সাহেব? সেই আলিয়া এত বড় একটা পোস্টের চেয়ারে বসে আছে, আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। বলার মতো কথাও খুঁজে পাচ্ছিলাম না। আলিয়াকে একদমই চিনতে পারিনি। তার কথাবার্তা, চাল চলন, গায়ের রং অনেক পরিবর্তন। সে এত আকর্ষণীয় হয়েছে, দেখতে অবাক হওয়ার মতো। মা বলেছিলেন একেবারে কাজের মেয়ের মতো দেখতে লাগে। এমন বউ ঘরে থাকলে লোকজন এসে বলবে এটা কি কাজের মহিলা? বউ থাকবে সুন্দর, ফুটফুটে, পুতুলের মতো। আমার মা পেয়েছে ফুটফুটে বউ, কিন্তু সেটার মাসুল দিতেও হচ্ছে মাকে। অনেক পাত্রী দেখতে দেখতে এক সময় কম বয়স্ক সুন্দরী পাত্রী পেয়েছিলাম, বিয়েও করেছি তাকে। তখন থেকে আমার জীবনটা জাহান্নামে কাটাতে হচ্ছে। জীবন থেকে শান্তি চলে গেছে। আমার পরিবারের সাথে তার কখনোই বনিবনা হয়নি। একসময় বাসা আলাদা করতে হয়। আমার মা বাবার কাছে যাতায়াত আস্তে আস্তে কমে আসে। তার আবদার কখনোই শেষ হয় না। তাহলে কি এই আলিয়ার মনে কষ্ট দেওয়াতেই আমাকে এই দুর্দশায় জীবন পার করতে হচ্ছে? কি ভাবছেন এত মারুফ সাহেব? থাক সেসব কথা, এবার কাজের কথা বলুন। এখানে কি মনে করে? আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে। ইনকাম ট্যাক্স বাকি পড়াতে একসঙ্গে এখন বিরাট অঙ্কের টাকা দাঁড়িয়েছে। ফ্যাক্টরি করার সময় ব্যাংক থেকে লোন নিতে হয়েছে অনেক। এখন ট্যাক্সের টাকা সব একসঙ্গে দিতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আলিয়া ফাইলপত্র সব ভালোভাবে দেখে বলল, আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেই নিজের সর্বনাশ করেছেন। ইনকোয়ারি করার সময় সব কিছু স্পষ্টভাবে ধরা পড়েছে। এখানে আমার কিছুই করার নেই। আগে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত। প্লিজ কিছু মনে রাখবেন না। সব কিছুর জন্য আমি দুঃখিত। আপনার দুঃখিত হবার কিছু নেই, বরং আপনারা সেদিন আমার নিজের কাছে নিজেকে চিনিয়েছেন। কিন্তু কিভাবে? আপনি চাকরি? সে অনেক কথা। আপনি যদি আমার দিকটা দেখেন, আমিও আপনার দিকটা দেখব। আপনাকে খুশি করে দেব। আপনার যদি আপত্তি না থাকে চলেন না, আগামীকাল কোথাও বসে বাকি কথা বলি।
আলেয়া কি যেন চিন্তা করে বলল, আগামীকাল এই সময় ফুমি ক্যাফেটাতে চলে আসবেন, চিনেন নিশ্চয়ই? হ্যাঁ চিনি। আমি নিশ্চিন্ত মনে বেরিয়ে এলাম আলেয়ার অফিস থেকে। আসলে টাকা দিয়ে সব লোককেই কেনা যায়। আজ বাসা থেকে বের হওয়ার সময় প্রেমা আমার বউ ডায়মন্ডের নেকলেসের রিসিপ্টটা ধরিয়ে দিয়েছে। আজ এটা না নিয়ে গেলে ঘরদোর মাথায় তুলে ফেলবে। কিন্তু নেকলেসের এখনো 5 লাখ টাকা বাকি আছে। এই সময় এই খরচটা করা উচিত হবে না। আগামীকাল আলেয়া আবার কত টাকা দাবি করে বসে কে জানে। বাসায় ঢুকতেই প্রেমা হাসি হাসি মুখ করে দৌড়ে এলো আর বলল, নেকলেসটা এনেছো? সরি, আজকে যাওয়ার সময় পাইনি, অন্য একদিন আনবো। কি আনুনি? কাল আমাদের কিটি পার্টি, আমি ভেবে রেখেছি ওইটা পরে কাল যাব। শাড়িটারি সব ঠিক করে রেখেছি, আর এখন বলছো আনুনি? পুরনো গহনা পরে আমি যাব? ওইসব গহনা পরে তোলা ছবি ফেসবুকে সবাই দেখে ফেলেছে। হায় হায়, আমি এখন মুখ দেখাতে পারবো না। আরো কত কি বলতে বলতে প্রেমার গলার আওয়াজ বাড়তে থাকলো। সেসব শোনার আর ধৈর্য রইল না। ওয়াশরুমে ঢুকে বসে রইলাম। মা বাবার ঝগড়া দেখে দেখে ছেলেটাও চুপচাপ হয়ে গেছে। প্রেমা আছে শুধু আনন্দ ফুর্তি নিয়ে, ছেলের প্রতিও ভালোভাবে নজর নেই। একসঙ্গে স্বামী স্ত্রী বসে একটু চা খাওয়া, গল্প করা, এসব প্রেমার পছন্দ না। আমার বাড়ির কাউকে তার পছন্দ না। বাবার বাড়ির সবাইকে নিয়ে থাকতে চায়। তাদের জন্য দেদারসে টাকা ঢালছে। কিছু বললেই বলে, তোমার সব 2 নম্বরের খবর আমি জানি, বেশি কথা বললেই সব ফাঁস করে দিব। আমিও শুনিয়ে দিই, তোমার খাই খাই স্বভাবের জন্যই এসব 2 নম্বরই শুরু করতে হয়েছে। অনেকক্ষণ থেকে বসে আছি, আগে আগেই এসেছি। এমন লোকদের কত তেল দিয়ে যে কাজ হাসিল করতে হয়। ওই তো দেখা যাচ্ছে আলিয়া আসছে। আমি উঠে দাঁড়িয়ে আমার অপোজিট চেয়ারটা বসার জন্য এগিয়ে দিলাম। খুব শান্ত ভঙ্গিতে আলিয়া বসলো। দেরি দেখে একবার ভাবলাম আসবে না। কেমন আছেন? নিশ্চয়ই মনের মতো বউ পেয়েছেন। মোবাইল থেকে ছবি দেখালাম। ছবিতে দুনিয়ার সব থেকে সুখী দাম্পত্য দেখা যাচ্ছে আমাদের। খুব সুন্দর বউ পেয়েছেন, আপনার ছেলেটাও খুব কিউট। আমি হাসি হাসি মুখ করে সম্মতি জানালাম। আলিয়া বলল, জানতে চাচ্ছিলেন না কিভাবে কি হলো? যে কারণেই হোক দেখা তো হলো। আমারও খুব ইচ্ছে করছিল আমার কথাগুলো আপনাকে বলি, সেজন্যই আসলে এখানে আসা। জি বলুন প্লিজ। সেদিন আপনারা আমাদের বাড়িতে এক গ্লাস পানিও খাননি। আপনারা চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে আমি চোখ ফুলিয়ে ফেললাম। আব্বা খুবই ভেঙে পড়লেন। একসময় আমার মনে হলো আমি কালো, এতে আমার কি দোষ? আমাকে আল্লাহ একদিকে কম দিয়েছেন, অন্য কিছু হয়তো 2 হাত ভরে দিবেন। আমি আব্বাকে বললাম, আব্বা মেয়েদের জীবনে বিয়েটাই কি সব? বিয়ের পরে যদি অশান্তি হয় তাহলে বিয়ে না হওয়ার থেকেই ভালো। তুমি সমাজের ভয় পাচ্ছ? সমাজের কি কি করে তোমার জন্য? যদি কোনোদিন কেউ আমাকে মন থেকে গ্রহণ করতে চায় সেদিনই আমার বিয়ে হবে। এখন থেকে ঘটকের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে আমি যেন না দেখি, তাহলে আমার বেঁচে থাকার যতটুকু ইচ্ছে আছে তাও মরে যাবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। বারবার সঙ্গের মতো সেজে পাত্রপক্ষের সামনে আমি আর কোনোভাবেই যাব না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আর কাউকে আমি ভয় করি না। সেদিন থেকে কাঁচা হলুদ, ফেয়ার অ্যান্ড লাভলি, মুখে ঘষা ছেড়ে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স আর যত রকম সাধারণ জ্ঞানের বই আর গুগল হয়ে উঠল আমার সঙ্গী। যতদিন না আমি আতিকের কথা বললাম, এর আগ পর্যন্ত আব্বা আমার বিয়ের কথা আর বলেননি। আতিক সে কে? আতিকের সাথে আমার পরিচয় ফেসবুকে। প্রথমে বন্ধুত্ব হয়। সে প্রতি পদে পদে আমার সাহস জুগিয়েছে, ভেঙে পড়তে দেয়নি আমাকে। এক সময় বন্ধুত্ব থেকে ভালোবাসা। ভাবতে পারেন সে আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছে। বিয়ে হলো আমাদের। পরে বিসিএস পরীক্ষা দিলাম, আশ্চর্যজনকভাবে টিকেও গেলাম। আতিক এটাকে আশ্চর্য বিষয় মনে করে না। সে বলে, তোমার কষ্টের ফল তুমি পেয়েছো। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর আমার 1 বছরের বাচ্চাকে নিয়ে আমাদের সুখের সংসার। মনোযোগ দিয়ে আলিয়ার কথা শুনছিলাম। মনটা দুঃখে ভরে গেল। আলিয়ার সুখের কথা শুনে নাকি আমার দুঃখের কথা মনে করে জানি না। আলিয়া আবার বলল, কথাগুলো আপনাকে জানাতে পেরে খুব শান্তি লাগছে। হ্যাঁ,
আমারও ভালো লাগলো আপনার ভালো থাকার কথা শুনে। এবার আমি বর্তমানে ফিরে আসলাম, সরাসরি বললাম, আমার প্রবলেমটা সলভ করতে আপনার ডিমান্ড জানতে পারি? আমাকে সরাসরি ঘুষ অফার করছেন? এভাবেই তো সব চলে আসছে। আপনি যে চেয়ারে বসেছেন, এখানে বসে কেউ ফেরেস্তা মার্কা কাজ করে না। বুঝতে পারছি আপনার জীবনের সমস্ত কাজকর্ম অবৈধভাবেই করেছেন, এজন্যই সবাইকে একই মনে করছেন। এখানে আসার আগে আমার সম্বন্ধে একটু খোঁজ নিয়ে আসার দরকার ছিল আপনার। আমি কোনো ব্যক্তিগত শত্রুতা আপনার সঙ্গে করছি না, আমার নীতি থেকে এক চুলও নড়ব না। আর আমাকে যে সরি বলছেন এটা বলার দরকার নেই। আপনার জন্যই আমার জীবনে অনেক কিছু আমি শিখেছি, অসম্ভব ভালো মনের একজন জীবনসঙ্গী পেয়েছি, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে আপনাকে চাকরি থেকে বঞ্চিত করতে পারি, জানেন? অনেক উপরের লেভেল পর্যন্ত আমার জানাশোনা আছে। তবে আমার কথা মেনে নিলে কোনো ঝামেলাই হবে না। এতক্ষণে আপনার আসল রূপ বেরিয়ে এলো দেখছি। দেখুন, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। আপনি মেনে নিলেই আপনারও লাভ, আমারও হবে। আলেয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আপনার জন্য দেখছি আমার আসলে কিছু করতে হবে। 20 লাখ টাকা লাগবে, তবে সম্পূর্ণটা না হলেও ট্যাক্স আপনাকে দিতে হবে। 20 লাখ? সম্পূর্ণ ট্যাক্স দিলে এর থেকে কত গুণ বেশি দিতে হবে হিসেব করেছেন নিশ্চয়ই। সেই তুলনায় এই অ্যামাউন্ট কিছুই না। যদি রাজি থাকেন চেক নিয়ে আগামীকাল অফিসে চলে আসবেন। আর কোনোভাবেই এই কথা যেন লিক না হয়। যাক, শেষ পর্যন্ত ম্যানেজ হলো তাহলে। মেজাজটা ফুরফুরে হয়ে গেল। পরের দিন আলিয়ার অফিসে আমার পাশে দুজন পুলিশ অফিসার এসে দাঁড়ালো। তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না আলিয়া আমাকে এভাবে ফাঁসিয়েছে। এরকম একজন অফিসারকে ঘুষ অফার করাই অনেক বড় অন্যায়। এক অন্যায় ঢাকতে গিয়ে আর এক অন্যায়ে জড়িয়ে গেলাম। আমি একেবারে শেষ হয়ে যাব আমার সম্পদের হিসাবটা চাইলেই। আলিয়া বলল, আপনি আমাকে হুমকি না দিলে এসব কিছুই হতো না। আপনার জন্য মানুষের জন্যই সৎ মানুষ সৎ থাকতে পারে না। আপনাদের মতো অন্ধকারের মানুষরা মানুষকে অন্ধকারের দিকেই শুধু ঠেলে দিতে জানে। একজন সুপুরুষকে দেখিয়ে আলিয়া বলল, এই হলো আতিক, আমার হাজব্যান্ড। আজ ওর অফিস থেকে ছুটি নিয়েছে এই পরিস্থিতিতে আমার সাথে থেকে আমাকে সাহস জোগাতে। আতিক বলল, সব জায়গাতে আলিয়ার মতো কিছু মানুষ এখনো আছে। আশা করি একদিন আলিয়ার মতো মানুষেরা সমাজটাকে বদলে দেবে। তো যাই হোক, ভিডিওটা কে টেনে টেনে দেখেছো আমাকে বলো। আমি এখনই তাদের নামে 510 ধারায় রসমালাই মামলা দিব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।